নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সকল দর্শককে আরো একবার স্বাগত জানাই। দেরি কোথায় হয়েছে মা? তর্ক করবি না, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। মা আর আধ ঘন্টা ব্যাস। আচ্ছা তোরা কি করছিস বলতো? কিছু না মা, এই বসে গল্প করছি। তাড়াতাড়ি চলে যাব। আই লাভ ইউ মা। আই লাভ ইউ বলা আধ ঘন্টার 1 মিনিটও যেন দেরি না হয়। থ্যাংক ইউ মা। শৈশবের শেষ আর যৌবনের শুরু, অর্থাৎ বয়ঃসন্ধি বা টিনেজ। এই পরিস্থিতিতে এই সময়ে বাচ্চার সাথে সাথে মা বাবাও পরীক্ষার মুখোমুখি হয়। বাচ্চারা ভাবে যে সবাই তাদের বিপক্ষে, মা বাবা তাদের বোঝে না। আর মা বাবা ভাবেন সন্তান এখনো ছোট, যে কোনো মুহূর্তে ভুল করতে পারে। একজন টিনেজার যখন তার মনের কথা বন্ধু বান্ধব সবাইকে মা বাবার থেকে আড়াল করতে থাকে, বুঝবেন এটা হলো একটা ওয়ার্নিং বেল, এক অশনি সংকেত, অর্থাৎ আপনি কোনো দুর্ঘটনার সম্মুখীন। ফেব্রুয়ারি 2010, মিরাট, উত্তরপ্রদেশ। তোর ক্লাসে দেরি হয়ে যাচ্ছে না তো? ক্লাসে দেরিতে যাই আর না যাই তাতে কি এসে যায়? প্রফেসর তো এমনিতেও বকা বন্ধ করবে না। উনি তো বকবকানিতে পিএইচডি করেছেন। তুই কিন্তু আজকাল কোনো না কোনো অজুহাতে ক্লাস কামাই করা শুরু করেছিস। তাহলে সত্যি কারণটা বলি, ক্লাসেস কামাই করবার। আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গ্রিলওয়ালাকে বলেছো? ওহো, সত্যি একদম ভুলে গেছি। সত্যি তুমি না? আমি তোমাকে এসএমএসও করেছিলাম। আমি আর তোমাকে বলবো না। আমি কাল নিজে যাব, গ্রিলওয়ালাকে এখানে নিয়ে এসে আমার কাজ করিয়ে নেব। তুমি সোহেলকে ওর কাছে পাঠাচ্ছ না কেন? তোমার তো আদরের ছেলে, এখন তো অনেক অজুহাত দিতে শিখেছে। দেখাই তো পাওয়া যায় না, সারাদিনই বন্ধুদের সাথে আড্ডা মারছে। সারাদিন আড্ডা মারলে ক্লাস করছে কখন? সেটা তুমি তাকেই জিজ্ঞাসা করো। নিজের মাকে মিষ্টি মিষ্টি কথা বলে বোকা বানাতে সে একেবারে ওস্তাদ হয়ে গেছে। বাবা, আমায় বিশ্বাস করো, আমি একটাও ক্লাস কামাই করি না। আর জানি না মা কি সব ভাবে। দেখ সোহেল, তুই এখন আর ছোটটি নেই, তাই তোকে সব কিছু খুলে বলছি। আমি আজ ব্যাংকের ম্যানেজার, কিন্তু একদিনে এই পজিশনে আসতে পারিনি আমি। এর জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। জানি বাবা, খুব সম্মান করি তোমায়। তুই ইঞ্জিনিয়ার হতে চাস তো? হুম। তোর যখন যেটা দরকার সেটা তো দিচ্ছি বাবা। ব্যাস তুই শুধু তোর মনটা পড়াশোনাতে রাখ। বাবা, ভরসা রাখো, একদিন আমি ইঞ্জিনিয়ার হয়ে দেখাবো আর তোমার মুখ উজ্জ্বল করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ওই গ্রিলওয়ালাকে আসতে বলেছিলাম, এসেছিল? এসেছিল, ভাগ্য ভালো যে তোমার মনে ছিল। নাজমা, রাত 9টা বেজে গেল, সোহেল এখনো এলো না। চলে আসবে এক্ষুনি। বলছিল 7টা পর্যন্ত ক্লাস আছে। The number you have dialed is currently switched off. নাজমা, আসছি। নাজমা, সোহেলের মোবাইল সুইচ অফ বলছে। ওর কোনো বন্ধুর মোবাইল নাম্বার আছে? না, কখনো দরকারই পড়েনি। ওর ক্লাসে ফোন করেছিলে? না। ওখানকার নাম্বার আছে? আমি খুঁজে নিয়ে আসছি। এই নাও। হ্যালো। হ্যালো, প্রফেসর দিবাকর, আমি সোহেলের বাবা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন। সোহেল এখনো বাড়ি ফেরেনি। কিন্তু ও তো আজ ক্লাসে আসেনি। ক্লাসেও যায়নি? আর ইউ ভেরি শিওর? হ্যাঁ, ভেরি শিওর। ও অন্য ক্লাসেও যায় তো? হ্যাঁ, প্রফেসর মিশ্রার ক্লাসে। এই তো নাম্বার। আচ্ছা, ক্লাসে এসেছিল।
আপনি বলতে পারবেন ক্লাস থেকে বেরিয়েছে কখন? ওকে, মিস্টার ক্লাস তো শেষ হয়েছে 3টের সময়। তারপর দিবাকর স্যারের কাছে ও তো যায়নি। ওর কোনো বন্ধুর নাম্বার তোমার কাছে নেই, এটা কি করে সম্ভব? ও কখনো আমাকে দেয়নি, আর কোনোদিন দরকারও পড়েনি। আরে এত রাতে তুমি কোথায় যাচ্ছ? সোহেলকে খুঁজতে যাচ্ছি। কোনো বন্ধুর নাম্বার তোমার কাছে নেই, এটা কি করে সম্ভব? ও কখনো আমাকে দেয়নি, আর কোনোদিন দরকারও পড়েনি। আরে এত রাতে তুমি কোথায় যাচ্ছ? সোহেলকে খুঁজতে যাচ্ছি। সোহেলের বাবা পারভেজ সিরাজ সারা রাত তার একমাত্র ছেলেকে খুঁজে বেড়ায়। সিরাজ সাহেব পেশায় ব্যাংক ম্যানেজার ছিলেন। মিরাটের রাতের পরিস্থিতি সম্পর্কে তার ধারণা ছিল না, তবুও তিনি তার ছেলেকে খুঁজতে থাকেন। এর আগেও বহুবার সোহেল অনেক রাত করে না বলে বাড়িতে ফিরেছে, কিন্তু সেই রাতে সে আর ফেরেনি। বোঝাই যাচ্ছে ব্যাপারটা সিরিয়াস ছিল, খুবই সিরিয়াস। সকাল হতেই সোহেলের মা বাবা পুলিশ স্টেশনে পৌঁছয়। সোহেলের ফোন সুইচ অফ বলছে স্যার। সোহেলের ফোন কখনো সুইচ অফ থাকে না স্যার। দুপুরে স্কুল থেকে বাড়ি এসেছিল? আঙ্কে হ্যাঁ স্যার, ও রোজ বাড়ি আসে, চেঞ্জ করে, খাবার খায়, তারপর ক্লাসের জন্য বেরিয়ে যায়। মা, আমি আসছি। হ্যাঁ, আরে শোন, খুব জোরে বাইক চালাবি না কিন্তু। ঠিক আছে মা, 10 স্পিড রাখবো, কেমন? ঠিক আছে? 10 কম না বেশি রে? অনেক বেশি মা, 6 হলে চলবে? না, 5-এ চালাবি। তুমি খুব কিউট মা, বাই। দুপুরের ক্লাসে গিয়েছিল স্যার, কিন্তু বিকেলের ক্লাসও যায়নি। সোহেলের কোনো বিশেষ সঙ্গী আছে? আই মিন গার্লফ্রেন্ড? আমার মনে হয় না স্যার। কোন স্কুলে পড়ে আপনার ছেলে? পিএল ইন্টারন্যাশনাল। আনন্দপুরে তো? হ্যাঁ। মিস্টার পারভেজ আমাকে কাল রাতেও ফোন করেছিলেন। আমি তো আপনাকে বলেছি সোহেল কাল 1টার সময় স্কুল থেকে বেরিয়েছে। হ্যাঁ, আপনি বলেছিলেন ঠিকই, কিন্তু ইন্সপেক্টর অন্য কিছু জানতে চাইছেন। আমি জানতে চাইছি যে সোহেলের ক্লাসে কারোর সঙ্গে কোনো রকম সমস্যা ছিল? না, একদমই না। সোহেল ইজ এ ওয়েল বিহেভ বয়। আমি ওর বন্ধুদের সঙ্গে একবার কথা বলবো। নিশ্চয়ই, কিন্তু আপনাকে আমার অফিসে বসে কথা বলতে হবে। আর প্লিজ ওদের বকবেন না। স্যার, স্কুলে আমরা একই ক্লাসে পড়ি, কিন্তু প্রাইভেট টিউশন আলাদা। সোহেল আমাদের সাথে পড়ে না, ও দিবাকর আর মিস্টারজির প্রাইভেট টিউশনে যায়। ক্লাস শেষ হবার পর তোমাদের মধ্যে কি আর দেখা হয়? না স্যার, ক্লাস শেষ হবার পর আমাদের আর দেখা হয় না। আসলে সোহেল ওর কোচিনের বন্ধুদের সাথেই বেশি মেশে। ওখানে কি সোহেলের বিশেষ কোনো বন্ধু আছে? না স্যার, ওই গ্রুপে আমরা কাউকেই ঠিক মতো চিনি না। ওরা আমাদের স্কুলেরও নয়। ওরা কোথায় দেখা করতো? স্যার, সোহেল কখনো ওর বন্ধুর ব্যাপারে কিছু বলে না। হ্যাঁ স্যার, একবার সন্ধ্যেবেলা দেখেছিলাম ওদেরকে। কোথায় সেটা? কি করছিল? ওর বন্ধুদের সাথে স্ন্যাক্স কর্নারে বসেছিল। শেরগড়ের স্ন্যাক্স কর্নার, পিএস রোডে তো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, এই ছেলেটা এখানে আসে, এদের একটা গ্রুপ আছে। সপ্তাহে কদিন আসে এখানে? ডেলি আসে স্যার, কিন্তু কাল ওদের দলের বাকি 2জন এসেছিল, এ আসেনি। এর গ্রুপের বাকিদের নাম জানেন আপনি? নাম তো জানি না স্যার, তবে হ্যাঁ, ওই রোজ 7:30টার সময় মোটামুটি আসে, আর 8:30 পর্যন্ত ওই বসে থাকে। সোহেল রোজ ওই 8:30 নাগাদই বাড়ি ফেরে স্যার। মিস্টার পারভেজ, এই বাকি দুজন কি সোহেলের ক্লাসেই পড়ে? হতেও পারে স্যার, আবার নাও হতে পারে। আমরা কোনোদিন এত কিছু নিয়ে ভাবিনি স্যার। দেখুন, আমি শিওর তো বলতে পারবো না, তবে সোহেল রাজুর সাথে মেলামেশা করতো। আমি কি রাজুর সঙ্গে দেখা করতে পারি? শিওর, কিন্তু ইন্সপেক্টর স্যার, প্লিজ বি জেন্টল। এরা আমার স্টুডেন্ট। স্যার, আমি সোহেল আর বিবেক খুবই ক্লোজ ফ্রেন্ড। স্ন্যাক্স কর্নারে যাও? হ্যাঁ, আমরা রোজই যাই, কিন্তু কালকে সোহেল সেখানে আসেনি। কেন? জানি না স্যার। আমাদের মিস্টারজির ক্লাসে দেখা হয়েছিল, তারপর আমাদের দিবাকর স্যারের ক্লাসে দেখা হওয়ার কথা ছিল, আর তারপর স্ন্যাক্স কর্নারে। কিন্তু সেদিনও দিবাকর স্যারের ক্লাসে আসেইনি। আরে তোর ওই ক্লাসের মেয়েটা না হেভি হট। তোর তো সব মেয়েকেই হট লাগে। আরে একটু নিজের ঘ্যামে চল না, কি সবসময় হট হট করিস? আরে শালা, ও যদি আমাকে একটু হিন্টস দেয় না,
আমি ওর জন্য সবকিছু করতে পারি। তুই হলি এই দুনিয়ার সব থেকে সেরা পাগল। এত লাফালাফি করলে না একটা মেয়েও জীবনে পড়বে না। তুই তো পিএইচডি করেছিস না মেয়েদের ওপর। তুই না যা ভাবার তুই ভাব। আমি চললাম, আমাদেরই হচ্ছে। ডেটে লেট, হ্যাঁ? ওই শোন, আমি কোনো ডেট ফেটে যাচ্ছি না, বুঝলি? আমাকে পাগল ভাবিস না। 2-3টে মেয়েকে এমনি পটিয়ে রাখিস আর তারপরে মজা নিস। আমার না একটা কথা মনে রাখিস, কখনো কোনো মেয়েকে বেশি ভাও দিবি না। একটা মেয়েও পড়বে না, ওরা এটা পছন্দ করে না, বুঝলি? 2-3টে বান্ধবী নিশ্চয়ই ছিল সোহেলের। না স্যার, ও এমনিই মজা করে এসব বলতো। একটা তো হবেই। হতেও পারে, কিন্তু সোহেল খুবই চাপা স্বভাবের। ও কাউকেই কিছু বলতো না। 2-3টে বান্ধবী নিশ্চয়ই ছিল সোহেলের। না স্যার, ও এমনিই মজা করে এসব বলতো। একটা তো হবেই। হতেও পারে, কিন্তু সোহেল খুবই চাপা স্বভাবের। ও কাউকেই কিছু বলতো না। সোহেল চলে যাওয়ার পর তুমি কি করলে? স্যার, আমি বাড়ি গিয়েছিলাম। আমি শাস্ত্রীনগরে থাকি। আর তোমাদের আরেক বন্ধু বিবেক, ও তোমাদের সঙ্গে ছিল না মিশ্রা স্যারের ক্লাসের পর? না স্যার, ও আমাদের ক্লাসে পড়ে না। তাহলে কোথাকার? আমাদের বন্ধুত্ব স্ন্যাক্স কর্নারে হয়েছিল। ও আমাদের থেকে অনেকটাই বড়, আর ও বিপিওতে কাজ করে। কোথায় থাকে এই মিস্টার বিপিও? বিবেক সিং? আমার মার বাবা আসলে কানপুরে থাকেন, আমি এখানে একাই থাকি। কাল বিকেলে সোহেলের সঙ্গে দেখা হয়েছে? নো স্যার, দেখা হয়নি। রাজু এসেছিল স্ন্যাক্স বারে? হ্যাঁ স্যার, রাজু এসেছিল, কিন্তু আমি যখন রাজুকে জিজ্ঞাসা করেছিলাম সোহেল কোথায়, ও বলল যে সোহেল দিবাকর স্যারের কাছেও যায়নি স্যার। হুম, আচ্ছা সোহেলের কি কোনো গার্লফ্রেন্ড আছে? আমি যতদূর জানি নো স্যার। আর তাছাড়া আজকালকার ছেলেদের কথা কি করে বলবো। সোহেলের ফোন তো এখনো সুইচ অফ বলছে স্যার। মিস্টার পারভেজ, আমরা এখনো বুঝতে পারছি না এই কেসটা মিসিং কেস না কিডন্যাপিং এর। মিসিং কেন হবে স্যার? আর সোহেলকে কেনই বা কেউ কিডন্যাপ করবে স্যার? এই প্রশ্নটাই তো আমি আপনাকে করতে চাইছি। আপনার কি কোনো শত্রু আছে, নাকি কেউ আপনার উপর প্রতিশোধ নিতে চায়? আমি আজ পর্যন্ত কাউকে বকিনি পর্যন্ত স্যার। কি আমার শত্রু হতে পারে? সোহেল নিরুদ্দেশ হয়েছে 2 দিন হয়ে গেল। পুলিশ তখনও কোনো সূত্র খুঁজে পায়নি। কোনো জায়গা থেকে সোহেলের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত একটা খবর এলো, সেটা ছিল সামান্য একটা এসএমএস। আর সেই এসএমএস পাঠিয়েছিল সোহেল নিজেই, বা হয়তো অন্য কেউ। নাজমা, সোহেলের এসএমএস এসেছে। কি লিখেছে আমার ছেলে? বলো না, বলো না ও কোথায়? সোহেলকে যদি জীবিত দেখতে চান তাহলে 50 লাখ দিতে হবে। আমি শিগগিরই আপনাকে ফোন করব। আমি প্রথম থেকে সন্দেহ করছিলাম মিস্টার পারভেজ, এটা একটা টিপিক্যাল কিডন্যাপিং এর কেস। কিন্তু আমার সাথে তো কারো কোনো শত্রুতা নেই। হয়তো আপনার টাকার দিকে কারোর নজর রয়েছে। স্যার, হুম, সোহেলের ফোন এখনো সুইচ অফ। শুধু মেসেজ পাঠানোর জন্য সুইচ অন করেছিল, আবার সুইচ অফ। ইয়েস স্যার। কোনো ব্যাপার না, মোবাইলে লোকেশন সার্চ করো। এবার খেলা শুরু করতে হবে। স্যার, সেলফোন এই অঞ্চলে সুইচ অন হয়েছিল, শাস্ত্রীনগর। আমি শাস্ত্রীনগরে থাকি। স্যার, আমি সত্যি জানি না সোহেল কোথায়। আমি কিছু জানি না স্যার। সোহেলের বন্ধুদের মধ্যে শুধু তুমি শাস্ত্রীনগরে থাকো, আর শেষবার মেসেজ শাস্ত্রীনগর থেকে এসেছিল। এতে আমার কোনো দোষ নেই যে আমি শাস্ত্রীনগরে থাকি। আমি ওর সাথে শেষবার মিস্টার স্যারের ক্লাসে কথা বলেছিলাম। রাজু, তুমি নিশ্চয় সোহেলের ব্যাপারে এমন কিছু জানো যা ওর বাবা মাও জানেন না। সরি স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। এখনই বলে দাও। যদি এখনই সব বলে দাও তাহলে হয়তো তুমি বেঁচে যাবে। পরে যদি আমরা জানতে পারি যে তুমি সব জানো, তখন দুঃস্বপ্নেও ভাবতে পারবে না তোমার কি হালত হবে, বুঝলে? স্যার, আমি আপনাকে মিথ্যে বলিনি স্যার। আমি সব সত্যি বলছি স্যার। আই ডোন্ট নো এনিথিং স্যার।
প্লিজ আমি কিচ্ছু করিনি স্যার। সোহেলের বন্ধু রাজু খুবই ডিস্টার্ব ছিল, কিন্তু পুলিশ ওকে দীর্ঘক্ষণ জেরা করে। রাজু সোহেলের খুব কাছের বন্ধু ছিল। সোহেলের হঠাৎ হারিয়ে যাওয়াতে রাজু খুব আঘাত পেয়েছিল। শেষ পর্যন্ত রাজু আর পারল না। সে এমন কিছু জানতো যা সে মুখে বলতে পারছিল না। একটা চিঠিতে সব লিখল সে। রাজু একটা কাগজে সেই গোপন সত্যিটা লিখল। রাজু সবাইকে বলে তো দিয়েছিল সোহেলের সাথে আসলে ঠিক কি হয়েছিল, কিন্তু বিষয়টা এমনই ছিল, সবার সামনে মাথা তুলে দাঁড়ানোর শক্তি রাজুর আর ছিল না। আর তাই রাজু চিরকালের মতো চলে গেল। রাজুর বাবা মার এমন ধারণা হয়েছিল যে পুলিশের বারবার জেরার কারণেই রাজু আত্মহত্যা করেছে। কিন্তু তার লেখা চিঠিটাই এই ঘটনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দিল। প্রিয় বাবা মা, পারলে আমাকে ক্ষমা করো। আমি এইভাবে তোমাদের ছেড়ে চললাম। এছাড়া আমার সামনে আর কোনো পথ খোলা নেই। আমি জানি একদিন পুলিশ সব সত্যি জানতে পারবে। প্রথমবারে আমি ভয় পেয়েছিলাম, কিন্তু তারপরে জানতাম সত্যিটা একদিন সামনে আসবে। আমি সোহেলকে কিছু করিনি, শুধু এইটুকু জানি বিবেক সোহেলকে খুবই হিংসে করে। একমাত্র বিবেকই বলতে পারে সোহেল কোথায় আছে। তোমাদের রাজু। মেরে ফেলেছেন আপনারা, আবার রাজুকে মেরে ফেলেছেন। আপনারা নিশ্চয়ই ওকে খুব বকেছিলেন, মেরেও ছিলেন হয়তো। একটু ভালোভাবে বোঝালে আমাকে এই দিনটা দেখতে হতো না। আমরা আপনাদের ছেলের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। সেটা তো কোর্ট ঠিক করবে, আর আমি আপনাকে কোর্টে দাঁড় করাবোই। আপনারাই আমার ছেলেকে মেরেছেন, ছাড়বো না আমি। কোথায় যাচ্ছ শ্রুতি? ইন্টারভিউ। আচ্ছা, এবার সত্যি করে বলো, কোথায় যাচ্ছ? বিবেক প্লিজ আমার উপর সন্দেহ করাটা ছেড়ে দাও। খুব কঠিন শ্রুতি যে তোমাকে সন্দেহ না করি। এমনিতে মনে আছে তো যে তুমি এখানে কেন এসেছো আর কি করতে এসেছো? হ্যাঁ, আমি কিছুই ভুলিনি। এবার যাই। যেতে পারো, কিন্তু একটা কথা, আমি তোমাকে এভাবে কিছুতেই যেতে দেব না। সবই তো বুঝো। গুড, গো। হ্যাঁ স্যার, কি প্রবলেম? প্রবলেম আছে মিস্টার বিবেক। আমাদেরকে সন্দেহ করা হচ্ছে। শুধু তাই নয়, সরাসরি অভিযোগ করা হচ্ছে যে আমাদের জন্য নাকি তোমার বন্ধু রাজু আত্মহত্যা করেছে। কিন্তু রাজু তার সুইসাইড নোটে লিখেছে যে সোহেলের নিরুদ্দেশ হওয়ার পেছনে তোমার হাত রয়েছে। এটা কি সত্যি? রাজু মিথ্যে কথা বলছে। ওই দিন দুপুরে সোহেলের সাথে রাজু এসেছিল ওখানে। কোথায়? আমার বাড়িতে। কেন? কারণ আমি রাজুকে বলেছিলাম সোহেলকে ওখানে নিয়ে আসতে। ইয়ার বিবেক ছাড় না ইয়ার, এসব তুই কেন করছিস? কারণ ওই মালটার বহুত তেল হয়ে গেছে, সেই কারণে। কিন্তু কোনো কিন্তু টিন্তু নয়। শালা, তুই কি আমার বন্ধু নস? ব্যাস হয়ে গেল।
তাহলে আমি যা বলছি শুধু তাই করতে থাক। তুই সোহেলকে বল তোরা দুজনে মিলে আমাকে বার্থডেতে সারপ্রাইজ দিবি। ওকে বল মদ খাওয়া হবে, আর ওকে যে কোনো উপায় পটি পাটি এখানে নিয়ে আয়, বুঝলি? কি বলছিস রে, আজ বিবেকের জন্মদিন? আমি তো জানতামই না। আরে আমিই বা কোথায় জানতাম, আমি ওই ফেসবুকে দেখলাম না, তাই জানতে পারলাম। সালা বিবেকটা হেবি চালাক তো। তাই আজকে আমরা ওকে একটা সারপ্রাইজ পার্টি দেবো, ঠিক আছে? হ্যাঁ চল 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 চল। চিয়ার্স। ইয়ার বিবেক, শুধু ড্রিঙ্কসে কাজ চলবে না ভাই, একটু নাস্তা হয়ে যাক নাকি? এখানে নাচবি নিজেদের মধ্যে? সুন্দরীদের নাচ দেখবি? মুজো দেখবি? কি বলছিস রে? কিন্তু এন্ট্রি কিভাবে পাবো? তুই আম খাবি নাকি গাছ গুনবি? হ্যাঁ, আরে ওসব জায়গায় আমার খাস লোক আছে, আমাকে ঢুকতে না দিলে শালার হালাত খারাপ করে দেবো না। চল চল বোতল খালি কর। চিয়ার্স। চিয়ার্স। রাজু আর সোহেল নাবালক ছিল, আর ওদের বন্ধু ছিল বিবেক, যে ওদের থেকে বয়সে অনেকটাই বড়। বিবেকের সঙ্গই ওদের ভুল পথে নিয়ে যাচ্ছিল। বাবা মায়ের সাথে সন্তানের কমিউনিকেশন গ্যাপ হওয়ার কারণেই ওদের বাবা মা এসব জানতেন না, আর এই না জানার ফলেই ছেলেরা আরও বিগড়ে যেতে থাকে। ইয়ার বিবেক, বুঝতে পারছি না, এটা অদ্ভুত রকম লাগছে। আবে কি হয়েছে? বুঝতে পারছি না, মাথাটা ঘুরছে রে। কোনো ব্যাপার না, ড্রিঙ্ক করলে সবারই মাথা ঘোরে। আমি সোহেলের ড্রিঙ্কে 15টা ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিয়েছিলাম। আরে 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 বিবেক বিবেক বিবেক, এরকম করিস না ইয়ার, ক্ষমা করে দে ওকে। একে ছাড়বো না আমি, চিরদিনের মতো ছেড়ে দেব। ওকে এমন জায়গায় পাঠিয়ে দেবো যেখান থেকে কখনো ফিরতে পারবে না। আমি এটা একা করছি না, তুইও এই কাজে সমান অংশীদার। কি? আমাকে ফাঁসালে তুইও ফাঁসবি, আমাকে ডোবালে তুইও ডুববি। সরে যা। বিবেক বিবেক করিস না, পাগল হয়ে গেছিস নাকি? পাগল হয়ে গেছিস? বিবেক বিবেক করিস না এরকম, বিবেক বিবেক ছেড়ে দে, বিবেক বিবেক প্লিজ ওকে ছেড়ে দে বিবেক। আরে বেচারাকে ক্ষমা করে দে প্লিজ বিবেক। বিবেক হ্যাঁ, এটা এটা তুই কি করলি ভাই? তুই সোহেলকে জানে মেরে দিলি? কি? তুই কেন এটা করলি? এরকম বলিস না ভাই, আমি কি করেছি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, একদম ভয় পাস না, আমি আছি তো। আমরা একটা কাজ করি, সোহেলের বডিটা কোথাও লুকিয়ে ফেলি, কেউ জানতেই পারবে না যে তুই কাজ করেছিস। চল। রাজু বাধ্য হয়েই এই অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ল। সোহেলকে হত্যা এবং বডিটাকে লুকোনোর জন্য বিবেক রাজুকেও ফাঁসিয়ে দিল। হস্তিনাপুরের একটি পুকুরে লাশটাকে ফেলে দেওয়া হয়। জানতাম আমি যে রাজুর মতো পুলিশ এক না একদিন আমার কাছেও পৌঁছে যাবে, কিন্তু এটা জানতাম না যে সেটা এত তাড়াতাড়ি হবে। সোহেলের মোবাইল থেকে এসএমএস তুমি করেছিলে? সেটা রাজু ছিল। বিবেক আমি এটা করতে পারবো না, আমি মেসেজ পাঠাতে পারবো না ইয়ার। তুই পুলিশের সামনে আমার নাম নিয়েছিস না? পুলিশ যখন ন্যাংটো করে কেলাবে, পুরো সত্যিটাই মুখ দিয়ে বেরিয়ে যাবে। আমি এর মধ্যে ইনভলভ নই। তুই এর মধ্যে পুরোপুরি ইনভলভড, সব কাজেই তুই আমার সাথে আছিস। আরে বিবেক আমি ওদের কিচ্ছু বলবো না ইয়ার, আমি শোন, কিচ্ছু শোন, বলবো না ওদের। তোকে বাঁচানোর জন্যই তো এসব করছি আমি। আমি ফাঁসলে তুইও ফাঁসবি, এই কথাটা মনে রাখিস। আমরা দুজন একসাথে করেছি যা কিছু হয়েছে, সেই কারণে বলছি চুপচাপ মেসেজটা পাঠা। ওখানটায় দেখুন, ওখানটায় দেখুন, ওখানটায়।
স্যার বডি পাওয়া গেছে। নিয়ে এসো। বিবেকের সাহায্যেই পুলিশ সোহেলের বডি খুঁজে পায়। সোহেল, সোহেল, আমার সোনা। সোহেল, তোর মা এসেছে। দেখ বাবা, চোখ খোল বাবা। সরাও এসব। বিবেক সোহেলের মোটরসাইকেলটাকেও ওখানে কাছেই লুকিয়ে রেখেছিল। চোখ খোল বাবা, চোখ খোল। শয়তান! কেন মারলি আমার ছেলেটাকে? কেন মারলি? আরে, সামলান নিজেকে। কেন? আমি আপনার ছেলেকে বুঝিয়েছিলাম, খুব ভালোভাবে বুঝিয়েছিলাম, কিন্তু ও শোনেনি। ওর খুব সাহস বেড়ে গেছিল, বহুত তেল বেড়ে গেছিল ওর, তাই কমিয়ে দিলাম। আরে কমনের বিবেক, আমি আর শ্রুতি জাস্ট ফ্রেন্ড ইয়ার। আবে শালা, আমি কি বাচ্চা ছেলে? তোকে ভালো বন্ধু ভেবেছিলাম, সব কথা শেয়ার করেছিলাম তোর সাথে, আর তুই শালা কুত্তা আমার বাড়িতে এসে আমার বোনকে লাইন মারছিস তুই। এমন কিছু নয় বিবেক, তুই তুই ভুল বুঝছিস ভাই, মিসআন্ডারস্ট্যান্ড করছিস। ও আমাকে মিথ্যে কথা বলেছে, এও আমাকে মিথ্যে কথা বলেছে। এর হাজবেন্ড তো রিসেন্টলি মারা গেছে স্যার। আমি একে মেয়েটা টানলাম একটা নতুন জীবন শুরু করার জন্য, আর এই নির্লজ্জ মেয়েটা আমার বোন 17 বছরের ছেলের সাথে ফ্লার্ট করছিল, যে কিনা আমার বন্ধু। আমি কখনো ওর সাথে ফ্লার্ট করিনি। তুমি ওকে বাড়িতে নিয়ে এসেছিলে, তুমি ওকে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিলে। আমি কি করেছি? শ্রুতি আর সোহেল শুধু বন্ধুই ছিল না, আমি সব জানতাম। আমার রাগ বাড়তে থাকে। দুজনেই আমাকে মিথ্যে বলেছিল, আমাকে বোকা ভেবেছিল। এদেরকে একসাথে দেখলেই না আমার মাথা গরম হয়ে যেত। দুজনকে বোঝানোর পরেও ওরা কিছু বুঝলোই না, তাই আমি বুঝে নিলাম যে এবারেতে শিক্ষা দিতে হবে। সো দিয়ে দিলাম। নিয়ে যাও ওকে। একদিন আমি ইঞ্জিনিয়ার হয়ে দেখাবো, আর তোমার মুখ উজ্জ্বল করব। তিনটে জীবন নষ্ট হলো, একটা খুন, একটা আত্মহত্যা, আর একজনের যাবজ্জীবন। এই কেসটা দুবার সাবধান করেছিল। প্রথম ইঙ্গিত ছিল নজমা আর পারভেজ সিরাজের জন্য। সোহেল দেরি করে বাড়ি ফিরত, ঠিক মতো কিছু বলতো না। দ্বিতীয় ইঙ্গিত রাজুর জন্য ছিল, যখন বিবেক বার্থডে প্ল্যান বানিয়েছিল। রাজু যদি তার বাবা মাকে সবকিছু খুলে বলে দিত, তাহলে হয়তো এমন ঘটনা হতোই না। ক্রাইম পেট্রোল দস্তকের পক্ষ থেকে আমরা সকল বাবা মায়ের কাছে আবেদন করছি যে আপনাদের টিনেজ সন্তানদের সঙ্গে বন্ধুত্ব আর বিশ্বাসের সম্পর্ক গড়ুন। আবার কাল দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন সব অপরাধ আভাস দেয়। কান খাড়া রাখবেন, প্রাণ বাঁচতে পারে। জয় হিন্দ।